আচ্ছা, তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগ কি সেটা জানার চেষ্টা করব। তো বিজ্ঞানী বার্জিলিয়াসের মতে, বিজ্ঞানীর নাম ছিল বার্জিলিয়াস। তো বিজ্ঞানী বার্জিলিয়াসের মতে উনি বলছিলেন জৈব যৌগ, জৈব মানে হচ্ছে জীব, রাইট? জৈব মানে আমরা সবাই জানি, জৈব বলতে বেসিকলি জীবকে রেফার করে। জৈব মানে হচ্ছে জীব। তাহলে জৈব যৌগ মানে বার্জিলিয়াস ভেবেছিল কোনো প্রাণী থেকে বা জীব থেকে যে যৌগগুলা পাওয়া যায় তাই বেসিকলি জৈব যৌগ। তাহলে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে জৈব যৌগের সংজ্ঞা হচ্ছে জীব থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে। জীব হতে প্রাপ্ত, জীব হতে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে। আচ্ছা ঠিক আছে, জীব হতে প্রাপ্ত জৈবকে যৌগ, জৈব যৌগ বলেন। ঠিক আছে। তো তারপর সেই সেন্সে দেখো আমরা একটা জিনিস খেয়াল করি। তো আমরা জানি একটা একটা ব্যক্তি যখন একটা ব্যক্তি যখন আমরা জানি যে প্রাকৃতিক কাজ করে, তো ইউরিন লিক করে বা ইউরিন কি করে, সে বডি থেকে এক্সক্রিট করে ইউরিন। ঠিক আছে। ইউরিনে একটা পদার্থর নাম কি? ইউরিন বা মূত্র। সেখানে একটা পদার্থ হচ্ছে আমাদের জানি ইউরিনে থাকে হচ্ছে ইউরিয়া, এটা তো আমরা সবাই জানি, রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ইউরিয়া কি মানুষের তাহলে বডি থেকে আসতেছে না? বুঝতে পারতেছো? সবাই একটু রেসপন্স করো, ইউরিয়া তাহলে কি বডি থেকে আসার কথা না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেহেতু আমাদের বার্জিলিয়াস বলছে যে জীব থেকে প্রাপ্ত যৌগই হচ্ছে জৈব যৌগ, সেই সেন্সে তাহলে ইউরিয়া তো আমরা বডি থেকে এক্সক্রিট করতেছি ইউরিনের থ্রুতে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো? যেহেতু আমরা ইউরিয়া বডি থেকে এক্সক্রিট হচ্ছে, তার মানে ইউরিয়াও একটা জৈব যৌগ। এতটুকু আমাদের ক্লিয়ার, ঠিক আছে? ইউরিয়া একটা জৈব যৌগ। তাহলে বার্জিলিয়াসের মতে ইউরিয়া শুধুমাত্র কিসে থেকে পাওয়ার কথা? শুধুমাত্র প্রাণী বা জীব থেকে ইউরিয়া আসা সম্ভব না বার্জিলিয়াসের মতে। যেহেতু বার্জিলিয়াস বলছে জীব থেকেই প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে, আর ইউরিয়া যেহেতু একটা জৈব যৌগ, তাহলে ইউরিয়ার উৎস বা সোর্স কিন্তু হওয়া উচিত কি শুধুমাত্র মানুষ বা প্রাণী, অর্থাৎ জীব, তাই না? কিন্তু আমাদের একটা বিজ্ঞানী আছে, গেম চেঞ্জার বিজ্ঞানী, যাকে আমরা বলবো ফ্রেডরিক বোহলার বা ওলার। অনেকে এটাকে ফ্রেডরিক বোলার বলে, ওহলার বলে। তো বেসিকলি ফ্রেডরিক বোলার বা ওহলার, যেটাই বলো, ভোলার বা ওহলার, তোমরা এটাকে প্রোনাউন্স করতে পারো বোলার বা ওহলার। বিজ্ঞানী বোলার, ফ্রেডরিক বোলার, উনি কি করেছেন আমরা সবাই জানি অ্যামোনিয়াম সায়ানাইড, এটা একটা আয়নিক যৌগ। দেখো আয়নিক যৌগ, এখানে আমরা একটা কথা মনে রাখি, সকল জৈব যৌগ, সকল অর্গানিক কেমিস্ট্রি মানে কি জৈব রসায়ন, ওই অর্গানিক কেমিস্ট্রির ভিতরে যে জৈব যৌগ আছে, সব জৈব যৌগ হচ্ছে সমযোজী যৌগ। এটাকে আমরা জানি। জৈব যৌগ মানে হচ্ছে সমযোজী যৌগ। যেমন আমরা দেখো CH4 মিথেন একটা জৈব যৌগ, এটা কিন্তু সমযোজী যৌগ। তাহলে ফ্রেডরিক বোলার কি করেছে, অ্যামোনিয়াম সায়ানেট, এটা একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা একটু চেক করে দেখি। অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেটের ভিতরে দেখো দুটো আয়ন আছে, অ্যামোনিয়াম একটা আয়ন। তাহলে এটা কি একটা সমযোজী যৌগ না? দুইটা আয়ন গঠন হচ্ছে, তাহলে এটা কি, সরি, এটা একটা আয়নিক যৌগ না? আর আমরা জানি কোনো আয়নিক যৌগ কিন্তু জৈব যৌগ হতে পারে না। তাহলে আলটিমেটলি আমরা বুঝাচ্ছি যে অ্যামোনিয়াম সায়ানাইড জৈব যৌগ না, এটা কারণ এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, এটা ল্যাবরেটরিতে। তো বিজ্ঞানী ফ্রেডরিক বোলার কি করেছে, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়েছে। ল্যাবরেটরিতে এই ঘটনা ঘটেছে। অ্যামোনিয়াম সায়ানাইড প্রকৃতিতে পাওয়া যায়, সেখান থেকে কালেক্ট করে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট দেওয়া হয়েছে। তো আফটার হিট কি হইলো, অ্যামোনিয়াম সায়ানাইডটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে ইউরিয়া তৈরি হলো, মানে NH2CO NH2। দেখো এখানে নাইট্রোজেন, NH2CO NH2। তো এই যে ফরমেটটা তৈরি হলো, দেখো এখানে নাইট্রোজেন দুইটা, এখানেও নাইট্রোজেন 1 2, তো এখানেও হাইড্রোজেন দেখো চারটা, এখানেও হাইড্রোজেন দুই দুই চারটা,
এখানেও কার্বন একটা অক্সিজেন একটা, এখানেও কার্বন একটা অক্সিজেন একটা, অর্থাৎ এটাকে বলা যায় যে বিন্যাস হয়েছে তার বডি, মানে অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে আমরা কি বলবো? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি, অ্যামোনিয়াম সায়ানেট আবার রিফর্ম হয়েছে এবং রিফর্ম হয়ে তৈরি করছে হচ্ছে ইউরিয়া। এটাকে আমরা বলবো ইউরিয়া। তাহলে খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী ভার্জিলিয়াস বলেছে যে শুধুমাত্র জীব থেকে প্রাপ্ত জৈবকেই জৈব যৌগ বলে, রাইট? জীব থেকে প্রাপ্ত জৈব যৌগকে বলা হয় জৈব যৌগ। তাহলে তো সেই সেন্সে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি সম্ভব ছিল না, তাই না? তাহলে কি ভার্জিলিয়াসের সংজ্ঞাটা কি সঠিক? না। তাহলে এটা সীমাবদ্ধ। তোমরা বাকিরা কি শুধুমাত্র রাইনা রেসপন্স করতেছে, বাকিরা কি রেসপন্স করা যায় না? রাফি, তুমি বুঝতেছো? সে শুনতেছি, বলতে থাকেন। বলতে থাকো, তোমাদের রেসপন্স করতে হবে, বাকিরা সবাই রেসপন্স করবা। তো সেই সেন্সে ফ্রেডরিক বোলার বলছে যে জীব থেকে প্রাপ্ত জৈব, মানে জীব থেকে যেসব মলিকিউলস পাওয়া যায় সেগুলাই যে অর্গানিক মলিকিউল তা না। এরকমও হইতে পারে যে কৃত্রিম ভাবে, আর্টিফিশিয়াল ভাবে অনেক কিছু থেকে জৈব যৌগ পাওয়া সম্ভব। তার মানে তখন বোঝা গেছে যে বার্জেলিয়াসটা সীমাবদ্ধ একটা যুক্তি দিছে। এরপরে হচ্ছে ফ্রেডরিক বোলার এসে এই জিনিসটাকে প্রমাণ করছে যে জীব থেকে আসলে জৈব যৌগ পাবে এরকম না, অন্য কিছু থেকেই জৈব যৌগ পাওয়া সম্ভব। এর পরবর্তীতে জৈব যৌগের সেই সেন্সে অবশ্যই তখন জৈব যৌগের কি হবে, আমাদের ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যাবে। আগে যেমন ছিল জীব থেকে, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে। এখন জৈব যৌগকে কিভাবে ডিফাইন করা হয়? জৈব যৌগকে ডিফাইন করা হয় যে হাইড্রোকার্বন এবং তার জাতক জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন এবং তার জাতক, উদ্ভূত জাতক, মানে হাইড্রোকার্বন এন্ড দেয়ার ডেরাইভেটিভস ইজ কল্ড জৈব যৌগ, ঠিক আছে? তাদের ডেরাইভেটিভস গুলাকেও জৈব জাতককে, তার জাতককে জৈব যৌগ বলে। এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন কি? তো হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, ঠিক আছে? যেমন দেখো, তার মানে আমরা কি বুঝলাম যে শুধুমাত্র হাইড্রোকার্বন গুলা, মানে জৈব যৌগতে শুধুমাত্র যে হাইড্রোকার্বন থাকে তা না, এবং তাদের জাতককেও আমরা কি বলতে পারি? জৈব যৌগ। এখানে একটা জিনিস দেখো, আমরা সবাই জানি CH4 এটা একটা জৈব যৌগ, তাই না? CH4 কে কি বলে রাফি, বলো তো, এটার নাম কি? মিথেন। হ্যাঁ, মিথেন। তাহলে এটা কি একটা জৈব যৌগ না? এবার দেখো রাইনা, তুমি বলো, ধরো এই মিথেন থেকে তুমি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সেই জায়গাতে একটা ক্লোরিন বসাইলা, তাহলে যৌগটা কিরকম হবে? মিথাইল ক্লোরাইড। CH3Cl। হ্যাঁ, মিথাইল ক্লোরাইড। তারপরে CH4 আলটিমেটলি ফর্ম করবে CH3Cl এ, মিথাইল ক্লোরাইড। সেখান থেকে তুমি ধরো আরেকটা ক্লোরিনকে হাইড্রোজেন দ্বারা তুমি রিপ্লেস করলা, তাহলে হবে CH2Cl2, রাইট? এভাবে আরেকটা করাইলে হবে CHCl3, এবং একসময় CCl4 হবে। যখন তুমি CH4 এর চারটা হাইড্রোজেনকেই ক্লোরিন দ্বারা রিপ্লেস করবা, তখন এটা হবে না কার্বন টেট্রাক্লোরাইড? তার মানে কি কার্বন টেট্রাক্লোরাইড হলো, তার মানে কি এই জায়গায় এটা কি একটা জৈব যৌগ না? কারণ এটার জাতকই তো CCl4। তোমার জৈব যৌগ হাইড্রোকার্বন এবং এটার জাতককে আমরা জৈব যৌগ বলি, অর্থাৎ CH4 ও একটা জৈব যৌগ, CCl4 ও একটা জৈব যৌগ। বুঝতে পারছো? তাহলে উপরের গুলো জৈব যৌগ না, CH3Cl? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এট দ্য সেম টাইম CH3Cl, মিথাইল ক্লোরাইড, মিথাইল ডাইক্লোরাইড, তারপর CaCl3 মানে ক্লোরোফর্ম, আই গেস CaCl3, সব কিছু এই জায়গায় জৈব যৌগ। বুঝতে পারছো? অর্থাৎ তুমি, আমাদের মেইন কথা হচ্ছে জৈব যৌগ হচ্ছে উৎস থাকতে হবে হাইড্রোকার্বন, উৎসর পরবর্তীতে তোমার
ডেরাইভেটিভস গুলা উৎসের ডেরাইভেটিভস গুলা সেগুলাও জৈব যৌগ। বুঝতে পারছো? আমাদের সোর্স এবং ডেরাইভেটিভস সবগুলাই জৈব যৌগ। তার মানে আমরা এখানে একটা জিনিস পাইলাম। দেখো আলটিমেটলি কি পাইতেছি, এখানে একটা জিনিস বুঝার আছে। দেখো CCH4টা আমাদের কি কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। দেখো একসময় CCl4 CH4 এটা কিন্তু CCl4 এ কনভার্ট হয়েছে, রাইট? তাহলে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন কিন্তু নাই। তার মানে দেখো জৈব যৌগ হইতে গেলে যে হাইড্রোজেন থাকবে তা কিন্তু না, কিন্তু এট দ্য সেম টাইম জৈব যৌগ হইতে গেলে কিন্তু কার্বনটা থাকতেই হবে। দেখো কার্বন কিন্তু আছেই, কিন্তু হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে। তার মানে জৈব যৌগ হইতে গেলে কি তার যে হাইড্রোজেন থাকবে তা তো না। কারণ কি, হ্যাঁ হয়তো ছিল, বাট ওইটার ডেরাইভেটিভস হইতে 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 হাইড্রোজেনটা তোমাদের আস্তে আস্তে ড্যামিনিশ হয়ে গেছে, ব্যানিশ হয়ে গেছে। বাট এরকম ম্যান্ডেটরি না যে কোনো একটা যৌগতে হাইড্রোজেন থাকতেই হবে, ওটাকে তোমাকে অর্গানিক একটা যৌগ বলতে গেলে তোমার হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। তার মানে হচ্ছে হাইড্রোকার্বন এবং তার জাতককে, তাহলে হাইড্রোকার্বন হচ্ছে সি আর এইচ দ্বারা গঠিত যৌগ। মাত্র যেমন একটা উদাহরণ পাইলাম, হচ্ছে যেমন উদাহরণ হচ্ছে CH4। এবং তাদের জাতক কি? জাতক ধরো হচ্ছে তোমার CH4 এর ক্ষেত্রে জাতক হচ্ছে CHCl3, তারপর আলটিমেটলি CCl4। এতটুকু তো বুঝতে পারছো তোমরা? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে জৈব যৌগ কি, জৈব যৌগের জাতক। তো আমাদের এখন আমরা জানবো যে জৈব যৌগ কেন এত বেশি। মনে করলা যে জৈব যৌগ হচ্ছে জীব থেকে প্রাপ্ত যৌগ, বার্জিলেসের মধ্যে, যদিও তা না, হাইড্রোকার্বনের তার জাতকে জৈব যৌগ বলে। এবার আমরা দেখবো জৈব যৌগের মানে জৈব যৌগের প্রাচুর্যতা, জৈব যৌগের প্রাচুর্যতা কেন এত বেশি। তো প্রাচুর্যতা, জৈব যৌগ হচ্ছে প্রকৃতিতে 80 লাখ বা মোর দ্যান 80 লাখ, অনেক বই 80 লাখ, অনেক বই 70 লাখ, অনেক বই মোর দ্যান 80 লাখ, মানে 80 লাখ। তো এত বেশি প্রাচুর্যতা কেন? এট দ্য সেম টাইম হচ্ছে আমরা যদি অজৈব যৌগের ক্ষেত্রে দেখি, মানে একটা হচ্ছে অর্গানিক মলিকুল, একটা হচ্ছে ইনঅর্গানিক মলিকুল, অজৈব যৌগ, সেই যৌগগুলা আমরা দেখবো মাত্র 1 লাখ। ঠিক আছে? তো কেন এত ডিফারেন্স, কেন জৈব যৌগ এত বেশি, কেন অজৈব যৌগ এত কম? এটা একটা কারণ আছে যে জৈব যৌগ কেন এত বেশি এবং অজৈব যৌগ কেন এত কম। এটার কারণ হচ্ছে তোমার জৈব যৌগের প্রাচুর্যতার কিছু কারণ আছে। যেমন আমরা কার্বনের দিকে খেয়াল করি, একটু বোঝার চেষ্টা করি। প্রাচুর্যতা গুলো লেখার থেকে আগে বোঝা বেশি ইম্পর্টেন্ট। ধরো কার্বন, কার্বন কার্বন আমরা জানি কার্বন 4টা হাত, রাইট? দুজনেই 4। তারপরে তোমার কার্বনের যে আমাদের ভ্যালেন্সি সেটা কিন্তু 4। তাহলে কার্বন কি করে, আরেকটা কার্বনের সাথে অ্যাড হইতে পারে, আরেকটা কার্বনের সাথে এভাবে কিন্তু কার্বন অ্যাড হইতেই থাকতে পারবে, রাইট? পারবে না? আস্তে আস্তে হাত ফর্ম করবে এবং এইভাবে আস্তে 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 সে লম্বা একটা শিকল গঠন করতে পারে। তাহলে দেখো কার্বন কিন্তু লম্বা একটা শিকল গঠন করতে পারতেছে। অথবা এট দ্য সেম টাইম আমরা সবাই বেনজিন পড়ছি, আমরা যারা জৈব জগতে নতুন, ঠিক আছে, এটা যারা 9-10 এর বাচ্চারা ক্লাস করলেও আজকে ক্লাসটা বুঝবে। তো আমরা যখন বেনজিন পড়ছিলাম 9-10 তখন দেখছিলাম বেনজিন দেখতে যে এরকম ছিল, অনেকটা এরকম ছিল। তো চার সব দিক দিয়ে হচ্ছে কার্বন ছিল। আমরা যতদূর জানি যে আমরা সবাই কিন্তু মোটামুটি পড়ছি, স্কিপ করলেও এগুলো আমরা পড়ার কথা। তো এই যে কার্বন, দেখো কার্বন কিন্তু আবার কার্বন এভাবে এভাবেও গঠন হইতে পারে, কার্বন 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 কার্বন, আবার এভাবেও ফর্ম হইতে পারে কার্বন কার্বন কার্বন, মানে 3টা কোণা 4টা কোণা। এই জায়গাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হেক্সাগোনাল, ঠিক আছে, এটা টেট্রাগোনাল, এটা ট্রাইগোনাল। তো এরকম ভাবে দেখো কার্বন গুলা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বলয় গঠন করতে পারতেছে। বলয় মানে হচ্ছে রিং, রিং ফর্ম করতে পারতেছে এবং এট দ্য সেম টাইম সে লং চেইন গঠন করতে পারতেছে, তাই না? তাহলে দেখো আমরা প্রাচুর্যতার একটা কারণ হচ্ছে এই যে ঘটনাটা, এই যে সে একই সাথে রিং গঠন করতে পারে, লং চেইন গঠন করতে পারে, এটাকে বলা হয় ক্যাটিনেশন। এই ধর্মটাকে বলা হয়, তার যে এই প্রপার্টি, এই প্রপার্টিকে বলা হয় ক্যাটিনেশন। কার্বনের ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতা কয়েকটা কারণ আছে। একটা কারণ কি, একটা কারণ হচ্ছে, দেখো এই জায়গাতে তোমরা, একটা কারণ হচ্ছে
হোল্ড অন 1 মিনিট, একটু হ্যাং করতেছে। আমরা জৈব যৌগটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? জৈব যৌগটা হচ্ছে তোমার বার্জিলিয়াস বলেছিল যে জীব থেকে প্রাপ্ত জৈব জৈব যৌগ। ফ্রেডরিক ওলা এসে বললো যে না, কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালিও জৈব যৌগ পাওয়া সম্ভব। সেখান থেকে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা চেঞ্জ হয়ে হলো যে হাইড্রোকার্বন এন্ড দেয়ার ডেরিভেটিভস, হাইড্রোকার্বন এবং তাদের জাতক। তো হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, আর জাতক হচ্ছে ওই যে হাইড্রোকার্বন থেকে পরবর্তীতে হাইড্রোজেন রিপ্লেস হয়ে হয়ে যে ফর্মটা হয় সেটাই হচ্ছে তাদের জাতক। এবার এই জৈব যৌগ হচ্ছে প্রাচুর্য অনেক বেশি, 80 লাখ। কেন এত বেশি? তার 3টা কারণ হচ্ছে ক্যাটিনেশন, সেকেন্ড কারণ হচ্ছে সমানতা বা অ্যানেনসিওমারিজম, আর থার্ড হচ্ছে পলিমারকরণ বা পলিমারিজম। ঠিক আছে, এই পর্যন্ত দুজনে ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কার্বন, আমরা জৈব যৌগ হতে গেলে দেখো কার্বন মাস্ট লাগবে। জৈব যৌগ হতে গেলে কার্বন কি মাস্ট না? কার্বন থাকতেই হবে। যেমন দেখো CCl4 এ এই যে তাদের জাতকে হাইড্রোজেন কিন্তু জাতক, তার ডেরিভেটিভ ফর্ম করার কারণে হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, বাট কার্বন কিন্তু ঠিকই থাকছে। তার মানে কার্বন কিন্তু মাস্ট থাকতেছে, জৈব যৌগ হইতে গেলে কার্বন মাস্ট থাকবে। কিন্তু সকল কার্বন দ্বারা গঠিত যৌগ জৈব যৌগ না। সকল কার্বন দ্বারা গঠিত যৌগ যদি জৈব যৌগ হইতো, তাহলে ওই যে ফ্রেডরিক বোলার কি করছিল, ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া পাইছিল। সেই জায়গাতে দেখো অ্যামোনিয়াম সায়ানাইড যদি আমরা একটু লিখতে যাই তাহলে আমরা দেখতে পাবো তাহলে আমরা দেখতে পাবো যে CNO, এটা কি জৈব যৌগ? অ্যামোনিয়াম সায়ানাইডের মাঝে CNO মাইনাস, এই যে একটা আয়ন ছিল, এটা কি জৈব যৌগ? বা CNS, এটাকে বলা হয় এটাকে আমরা বলতে পারি যে আই গেস এটাকে সায়ানেট বলে, সায়ানেট। আর এটাকে বলা হচ্ছে থায়োসায়ানেট। আর এটা হচ্ছে CN, এটাকে বলা হয় সায়ানাইট, সায়ানাইট। তারপর ধরো CO3 2 মাইনাস, এটাকে আমরা সবাই জানি, এটাকে কি বলে? কার্বনেট বলে না? কার্বনেট। তো এই যে এগুলা কিন্তু ঠিকই মাইনাস, মানে কি এগুলা কিন্তু আয়ন, কাইন্ড অফ আয়ন বলা যায় বা যৌগমূলক বলা যায়, কিন্তু এগুলা কিন্তু আয়ন। তো এগুলা কিন্তু কার্বন আছে, বাট কার্বন থাকার পরে এগুলো কিন্তু জৈব যৌগ না। কারণ কি এদের মাইনাস, তার মানে কি এরা এক একটা অ্যানাইনের ফর্মে কাজ করবে। আর এরা অ্যানাইনের ফর্মে কাজ করবে মানে এরা আয়নিক যৌগ শো করবে, মানে আয়নিক যৌগ তৈরি করবে। আর আমরা জানি আয়নিক যৌগগুলা কি অর্গানিক যৌগ না, অর্গানিক যৌগ কিন্তু না। তাহলে আমরা বলতে পারি যে এই কার্বন থাকলেই যে সে জৈব যৌগ হবে তা না, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। মানে হাইড্রোকার্বনের জাতক হইতে হবে, জৈব যৌগ হইতে গেলে হাইড্রোকার্বনের জাতক হইতে হবে বা হাইড্রোকার্বন হইতে হবে। কার্বন দ্বারা গঠিত যে কোনো জৈব যৌগ কি জৈব যৌগ? যেমন ধরো তোমরা যদি আমরা বলি যে আহ কার্বন ডাইঅক্সাইড, চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইড কি কোনো জৈব যৌগ? না, বলো তো না তো। কেন জৈব যৌগ না? এটা তো জানি না, কিন্তু জৈব যৌগ না তো। রায়না বলতে পারবা এটা কেন জৈব যৌগ না? না। হাইড্রোকার্বন, কার্বন আছে কিন্তু হাইড্রোকার্বন না তো। মানে আর কি জাতকটা হাইড্রোজেন ডিফারেন্ট। থাকতে হবে তা তো না। যেমন CCl4 এর ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম মানে হাইড্রোজেন এখানে নাই, জাতকের তারপর সাথে তো সে জৈব অক্সিজেন যৌগ আছে না। না। জি জি, জাতক। জাতক হইতে হবে, হ্যাঁ কাইন্ড অফ কাছাকাছি গেছে, মানে উৎসটা হাইড্রোকার্বন থাকতে হবে। কিন্তু এটার তো উৎস ছিল মিথেন, কিন্তু এটার উৎস তো আর হাইড্রোকার্বন না। এটার উৎস কি হাইড্রোকার্বন নাকি এটাই তার উৎস? এটাই কি সেটা মেইন না? হ্যাঁ, এটাই তো মেইন।
হ্যাঁ, সো এই জন্য হাইড্রোকার্বন, এটা এটা এই জন্য জৈব যৌগ না। জৈব যৌগ হইতে গেলে তোমার দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এক হচ্ছে সে হাইড্রোকার্বন থাকতে হবে, অথবা হাইড্রোকার্বনের জাতক হইতে হবে। কিন্তু আমরা যদি কার্বন ডাইঅক্সাইড দেখি, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোনো সময় এটাই তার মৌলিক মৌলিক ফর্মে, সে তার বেসিক আছে, বেসিক ফর্মে আছে। বেসিক ফর্মটা হাইড্রোকার্বনও না, আর বেসিক ফর্ম তো ডেরিভেটিভস হবেই না। জাতক তো হইতে গেলে তো বেসিক ফর্ম না, এটা অবশ্যই একটা কমপ্লিকেশনের ভিতর দিয়ে যায়। তো যেহেতু তার উৎস হাইড্রোকার্বন না, সহজ কথায় উৎস যেহেতু জৈব যৌগ না, সেও জৈব যৌগ না। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ওকে। তাই না, বুঝতে পারছো? কনফিউজ হয়ে গেছে। তোমার কনফিউশন আছে কোনো? মানে এখানে কার্বন অবশ্যই। আর হাইড্রোজেন থাকলেই হবে অর্গানিক কম্পাউন্ড, নাকি শুধু কার্বন থাকলে? আমি কনফিউজ। আচ্ছা, না, কার্বন থাকলেই হবে। কিন্তু মানে আমরা একটু জিনিস দেখি, আমরা ইয়াটা দেখে আসি, তোমার হাইড্রোকার্বনের সংজ্ঞাটা দেখে আসি, তাহলে তুমি ক্লিয়ার হবা। দেখো, আমরা যদি হাইড্রোকার্বনের সংজ্ঞাটা দেখে আসি, এখানে আমি লিখছিলাম যে, এই যে দেখো, হাইড্রোকার্বন এবং তার জাতককে জৈব যৌগ বলে, এটা লিখছিলাম না? হ্যাঁ। এই দেখো, হাইড্রোকার্বন, লাল কালার দিয়ে মার্ক করি, হাইড্রোকার্বন তার জাতক। হাইড্রোকার্বন মানে কি? কার্বন মানে হাইড্রোকার্বন, দেখো হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, এবং তার জাতক মানে সেখান থেকে তৈরি হবে যে ফর্মটা, সেটাই তো জৈব যৌগ। হুম। তার মানে মেইন কথা কি, প্রথমত সে হাইড্রোকার্বন হইতে হবে, যদি না হয় তার জাতক বা ডেরাইভেটিভস। তোমার বই তাহলে দেখবা ডেরাইভেটিভস, যেহেতু তুমি ইংরেজি ভার্সন দেখবা, ডেরাইভেটিভস কথাটা আছে, হয় হাইড্রোকার্বন হবে বা হাইড্রোকার্বনের ডেরাইভেটিভস ফর্মটা হবে। ঠিক আছে? এখন দেখো, আমরা কেন CH4টাকে জৈব যৌগ বলছিলাম? CH4 কে জৈব যৌগ বলছিলাম কারণ সেখানে এটা পুরোপুরি হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ। আর তারপর CCl4টাকেও আমরা জৈব যৌগ কেন বলতে পারছি? কারণ এটা হচ্ছে জাতক। তার জাতক, CH4 এর জাতকটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি যদি একটা জিনিস চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইডকে জৈব যৌগই তো বলা যাবে না, কারণ সে তো আসলে হাইড্রোকার্বনই না, কারণ এটা তো তার জাতক ফর্মে না, এটাই কিন্তু তার মেইন ফর্মটা না। মেইন হ্যাঁ। ফর্মটা তো আর জৈব যৌগ না। আমাদের আমাদের চিন্তা করতে হবে মেইন ফর্মটা আসলে হাইড্রোকার্বন ছিল কিনা। মেইন ফর্মটা যদি হাইড্রোকার্বন ছিল, তারপর তার জাতক ফর্মটা যা ইচ্ছা তাই হোক, সেটাও জৈব যৌগ হয়ে যাবে, কিন্তু মেইন ফর্মটা আমাদের হইতে হবে কি? জৈব যৌগ। বুঝতে পারছো এখন? হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এই তো। আচ্ছা, তাহলে আমরা আমরা তার মানে জৈব যৌগ চিনার উপায়, আমাদের চিনতে গেলে দুটা কথা মাথায় আমাদের খুব ভালো মতো পিন করে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন হতে হবে, অথবা তাদের ডেরাইভেটিভস হতে হবে, যদি সে অর্গানিক একটা মলিকিউল ফর্ম করতে চায়। ঠিক আছে? আচ্ছা, এটা খুবই, এই জিনিসগুলো আসলে আহ যদিও আমরা আমরা আমি বারবার করে বলতেছি, কিন্তু এই জিনিসগুলো মাথায় না থাকলে জৈব যৌগ আসলে পরবর্তীতে খুব কঠিন লাগে। তো এটা আমরা বুঝে গেলাম কি, আমরা জৈব যৌগ বুঝলাম। তো আমি কি আজকে ক্লাসিফিকেশন পড়াই দিব জৈব যৌগের? না, রায়না, কি বলো? কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসিফিকেশন পড়ি। রাফি, একটু একটু কষ্ট করে দেখো, না, ক্লাসিফিকেশন খুবই সহজ। আচ্ছা, দেখো, আমি খুবই সহজ করে পড়াবো, তুমি একটু ধৈর্য ধরো। আমি পুরাটা পড়াবো না, অর্ধেক একটু পড়াবো, এবং তুমি ক্লাসে মুখস্থ করে ফেলতে পারবা, এটা কোনো প্রবলেম নাই। দেখো, জৈব যৌগের ক্ষেত্রে আমরা যদি ক্লাসিফিকেশনটা পড়ি, জৈব যৌগ একটা জিনিস দেখো, জৈব যৌগ ক্লাসিফিকেশনটা পড়ি, জৈব যৌগ কি? রাইনা, তুমি বলো। জৈব যৌগ আমরা ক্যাটিনেশনের ক্ষেত্রে দেখছিলাম, কার্বন একটা চেইন গঠন করতে পারতেছে, আবার কার্বন কি একটা রিং গঠন করতে পারতেছে না? হ্যাঁ। তাহলে জৈব যৌগ দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে মুক্ত শিকল, আর এটা হচ্ছে বদ্ধ শিকল। মানে মুক্ত মানে কি, সে একেবারে মুক্ত, দুই পাশে দুইটা হাত খালি আছে, এটাকে আমরা মুক্ত বলবো। একবার যদি সে হাত খালি থাকে সেটা মুক্ত, আর যদি রিং ফর্ম করে তাহলে বদ্ধ। ঠিক আছে? মানে একটা হচ্ছে অ্যালিফিটিক আর একটা হচ্ছে সাইক্লিক। ইংরেজিটা আমরা সাথে সাথে রাখবো, সমস্যা নেই। তাহলে দেখো, আমরা জৈব যৌগকে জৈব যৌগতে, মানে এটা সহজ, একটু ভিজুয়ালাইজ করলেই হয়েছে। তো জৈব যৌগ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে? প্রথমে আমরা বলবো যে মুক্ত শিকল, যদি সে মুক্ত শিকল মানে মুক্ত ভাবে থাকে, তাহলে আমরা বলবো মুক্ত শিকল, যেটাকে বলা হয় অ্যালিফ্যাটিক। মুক্ত শিকল গুলো আসলে অ্যালিফ্যাটিক।
বুঝতে পারছো? আরেকটা কি, যদি সে রিং আকারে থাকে তাহলে সাইকেল আকার ফর্ম করতেছে, তার মানে সাইক্লিক, তাই না? তাহলে সেটাকে আমরা, আর ওটা অবশ্যই যেহেতু যেহেতু সে রিং করতেছে, রিং ফর্ম করতেছে, সেটা তো আর মুক্ত না, যেটাকে আমরা ক্লোজড চেইন বলবো, বদ্ধ শিকল, বা আমরা বলবো হচ্ছে সাইক্লিক যৌগ, সাইক্লিক, ঠিক আছে? এরোমেটিক কোনটা ছিল? অ্যারোমেটিক, অ্যারোমা, এই কথাটা একটা জিনিস বোঝার চেষ্টা করো। অ্যারোমা, এই জিনিসগুলো না বুঝলে কঠিন। অ্যারোমা, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। তুমি বলো, লম্বা শিকড় এগুলা কি কেউ সুগন্ধ হইতে পারে না? বা রিং এর সুগন্ধি। মাঝখানে কারোর কি সুগন্ধ হইতে পারে না? সো এটা যে অ্যালিফেটিক গুলাই যে অ্যারোমেটিক, বা বদ্ধ শিকড় গুলাই যে অ্যারোমেটিক তা না, মানে যেগুলা লম্বার মাঝে যেগুলা হচ্ছে তোমার সুগন্ধ পাওয়া যায় যেগুলা থেকে, সেগুলো অ্যারোমেটিক। আর গুলা মানে বদ্ধের মাঝে যেগুলা থেকে আমাদের সুগন্ধ পাবো, ফ্রেগ্রেন্স পাবো, সেগুলা হচ্ছে অ্যারোমেটিক। বুঝতে পারছো এখন, রাফি? ও আচ্ছা। হ্যাঁ, আর তুমি যেটা চিন্তা করতেছো সেটা হচ্ছে 9-10 এর কনসেপ্ট, ওটা মাথা থেকে ছেড়ে ফেলো, ওইটা খুবই সীমাবদ্ধ পড়া ছিল। তো আমরা প্রথমে বুঝলাম কি, জৈব যৌগ দুটো টাইপ হতে পারে, একটা লম্বা আর একটা হচ্ছে গুল্লা, মানে হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক, আর এটা হচ্ছে বদ্ধ শিকল বা সাইক্লিক যৌগ। এতটুকু তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার এই মুক্ত শিকল মানে হচ্ছে লম্বা চেইন, এটার মাঝখানে দেখো আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত কথাটা চিনি। দেখো দেখো, এখন যদি অ্যালকেন চিন্তা করো, অ্যালকেনে কিন্তু কার্বন কার্বন থাকে, অ্যালকিন বা অ্যালকাইন এগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যালকেন, সরি এটা অ্যালকেন, এটা হচ্ছে কিন, অ্যালকিন, আর এটা হচ্ছে কাইন। দেখো, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতেছে, তার মানে কি এরা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো তো? এরা এই হচ্ছে ক্ষেত্রে অসম্পৃক্ত। অসম্পৃক্ত জিনিসটা কি জানো? অসম্পৃক্ত, সম্পৃক্ত মানে হচ্ছে সে পুরাপুরি ফিল্ড আপ, সম্পৃক্ত মানে হচ্ছে সে পুরাপুরি, আমরা সম্পৃক্ত দ্রবণ পড়ছিলাম না? না। সম্পৃক্ত কথাটার সাথে আমরা পরিচিত, আমরা ওই যে কেএসপি কেআইপি ম্যাথের ক্ষেত্রে দেখো সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, অতিপৃক্ত, এই দ্রবণগুলা পড়ছিলাম। তো সম্পৃক্ত মানে কি, তার সব কিছু ইউজড হয়ে আছে। সম্পৃক্ত মানে সে সব কিছু, মানে সে একেবারে কমপ্যাক্ট। সম্পৃক্ত মানে হচ্ছে সে পুরাপুরি কমপ্যাক্ট, তার আর কোনো কিছু ইউজ করার নাই। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা রাইনা, তুমি তো তো সম্পৃক্ত ওয়াটার সাথে তুমি যদি পরিচিত না থাকো, তাহলে তুমি স্যাচুরেটেড ওয়াটার সাথে পরিচিত থাকার কথা। হ্যাঁ, স্যাচুরেটেড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তুমি চিনতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ইংরেজি মিডিয়াম বইয়ের সাথে কলাপস করে কালকে থেকে ক্লাস নেবো, বাট আগে দেখো, স্যাচুরেশন এই ওয়ার্ডটার সাথে তো নিশ্চয়ই তুমি পরিচিত। স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তাই না? সম্পৃক্ত মানে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কি, সেখানে তোমার যতটুকু দেওয়ার কথা ঠিক ততটুকু আছে, এখানে আর তুমি যদি এক্সট্রা কিছু অ্যাড করো তাহলে সেটা কি হবে? আনস্যাচুরেটেড। হ্যাঁ, আনস্যাচুরেটেড হয়ে যাবে, মানে অতিরিক্ত হয়ে যেতে পারে। তো দেখো, এই যে কার্বনের 4টা হাত, দেখো অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু যে কার্বনের 4টা হাতই ইউজড হয়ে গেছে। দেখো, এই কার্বনের সাথে কার্বন একটা হাত দ্বারা যুক্ত, তার মানে বাকি 3টা হাত নিশ্চয়ই এই দিক দিয়ে ইউজ হয়ে গেছে। কিন্তু অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, মানে কি এখানে কিন্তু পরবর্তীতে এরকম হইতে পারে না। ধরো অ্যালকিন, সরি অ্যালকাইন, অ্যালকাইন কিন্তু এরকম ফর্ম করতে পারে, অ্যালকাইন, অ্যালকাইন কিন্তু ওই যেরকম হইতে পারে, আমরা চিন্তা করি সি ট্রিপল বন্ড সি, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এটা কিন্তু পরবর্তীতে আবার ভাঙতে পারবে যেভাবে ডাবল বন্ড সি এইচ এইচ টু এইচ টু, মানে আরেকটা এই বন্ডটা ভেঙে দুই সাইডে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। বুঝতে পারছো? হাইড্রোজেন যৌগ রাইনা বা মনে হয়। রাফি? বুঝতে পারছি, এই এটা তো যে, ওই যে হাইড্রোজেন না পাই বন্ধন এটা ভাঙা যায়। হ্যাঁ মানে রাইনাকে আবার বুঝাই, দেখো রাইনা, দেখো কার্বনের কি এই ক্ষেত্রে 3টা বন্ধন না? হ্যাঁ, 3টা বন্ধন। দেখো কার্বনের এখন ধরো 2টা বন্ধন চিন্তা করি, আর আগে তো হাইড্রোজেনের সাথে সে একটা বন্ড দিয়ে আছে, এখানে একটা এখানে একটা, আর এই যে এই বন্ড প্রথমটাকে আমি ভাঙা ফেলছি, তার মানে কি এটা কার্বনের একটা মুক্ত হাত, এখানে একটা কার্বনের একটা মুক্ত হাত, রাইট? হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইতে পারবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইতে পারবে না? হ্যাঁ, পারবে। এইটাই আমি লিখছি হচ্ছে যে এই ফর্মে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি।
এখন এইটা কিন্তু আবার ভাঙতে পারে। ধরো এখানে এখন ভেঙে তাহলে আরেকটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে। দেখো এটা হইতে পারে না? হুম, এটা হতে পারে। তার মানে দেখো এরা এরা কিন্তু তাহলে স্যাচুরেটেড না, এরা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। অসম্পৃক্ত দেখেই তারা বারবার ভেঙে ভেঙে আলটিমেটলি কিন্তু স্যাচুরেশন ফরমেশনে চলে আসছে। ঠিক আছে, তাহলে মুক্ত শিকল বা অ্যালিফিটিক আর বদ্ধ শিকলটা হচ্ছে মুক্ত শিকল হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফিটিক মানে লম্বা চেইন, একটা লং চেইন ফর্ম করবে। এই লং চেইনটা আবার টু টাইপস হইতে পারে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত বা অসম্পৃক্ত আরেকটা মানে হচ্ছে একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড সম্পৃক্ত কোনটা, যে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। আর আনস্যাচুরেটেড কোনটা, যখন কার্বন কার্বন ডাবল বন্ড অর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে একটা জিনিস আমরা একটু একটু ভিজুয়ালাইজ করবো এই জায়গাতে, যে আমরা সহজ করে মনে রাখবো যে হাইড্রোকার্বন সেটা দুইটা টাইপস হতে পারে, একটা হচ্ছে লম্বা চেইন আর একটা হচ্ছে রিং এর কথা আপাতত বাদ দিই। এবার আমরা লম্বা চেইন চিন্তা করি। লম্বা চেইনটা যদি এরকম হয় তাহলে সেটা স্যাচুরেটেড, আর লম্বা চেইনটা যদি এরকম হয় চিন্তা করো, বা এরকম Saturated. হইতেছে লম্বা চেইন আনস্যাচুরেটেড, তখন সেটাকে আমরা কি বলবো? এই দুটাকে কি বলবো? আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আর এটাকে কি বলবো? স্যাচুরেটেড বা সম্পৃক্ত। আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। তোমরা দুইজন কি বুঝতে পারছো এই কনসেপ্টটা? হ্যাঁ। রাফি বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। আমি কি আরো আগাবো? না, না। না, আজকে জন্য ওকে, তাহলে তোমরা অনেক হয়ে আর গেছে। তোমরা দেখো, এই আজকের জন্য ওকে বলতে জৈব যৌগের প্রথম কয়েকটা ক্লাস একটু ডিপলি পড়লে পরবর্তী দেখবা তুমি ক্লাস সহজে কোলাপস করতে পারতেছো। আমি এই জৈব যৌগের ক্লাসগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে ছোট ছোট কথাগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, যে উৎস কি, ডেরাইভেটিভস কি, জৈব যৌগকে কেন জৈব যৌগ বলে, জৈব যৌগগুলার ক্লাসিফিকেশন। আমরা কিন্তু ক্লাসিফিকেশন বলতেছি, অ্যালিফিটিক বা লং চেইন, আর এটা হচ্ছে সাইক্লিক। এগুলো কিন্তু জৈব যৌগের ক্লাসিফিকেশন। তো সবকিছু আমরা খুব এলাবোরেটলি পড়ার চেষ্টা করব, তাহলে দেখবা যে একটা ইন্টারফেসে জৈব যৌগ পড়তে তোমার টাইম বেশি লাগলেও একবার পড়ার পর সেকেন্ড বার আর জৈব যৌগ অচেনা লাগবে না। আমরা জৈব যৌগ অনেক শর্টকাটে পড়ার চেষ্টা করি, পরে আলটিমেটলি আমরা ভুলে যাই। তো জৈব যৌগ যখন আমরা পড়বো তখন খুব ডিপলি পড়বো। তোমরা কি আজকের ক্লাসটা বুঝতে পারছো? বুঝতে পারছি। রাফি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি তো, মাথায় থাকলে হয়। মাথায় থাকলে হয় না? আচ্ছা ঠিক আছে, তো তোমরা নোট ডাউন করে ফেলো পিডিএফ, আর রেকর্ড আমি পাঠিয়ে দিব না। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো কোয়েরি? না। নো, রাফি শুড গো নাও। আচ্ছা রাফি, ইউ শুড গো নাও, ইউ হ্যাভ টু গো নাও। আমি এখন ক্লাস, তাহলে ক্লাস ইন্ড করে ফেল। আচ্ছা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই। ভাইয়া গেছে গা। আমি লিভ দিয়ে দিচ্ছি, সবাই লিভ করো। তো আচ্ছা একটা জিনিস দেখো, একটা হচ্ছে কার্বো অ্যালিসাইক্লিক আর এটা হচ্ছে কার্বো অ্যারোমেটিক। এটা গেল, এখন আমরা হ্যাটারোটা পড়ি। হ্যাটারো পার্টটা ছিল না? হ্যাটারো দেখো, হ্যাটারো সাইক্লিক ছিল না? তো হ্যাটারোর মাঝে যেগুলো, হ্যাটারো মানে কি, একটা সাইকেল, কিন্তু সেখানে আমাদের কি থাকবে না, একটা সাইকেল। তুমি কি শুনতেছো? হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা দেখো, কার্বো অ্যালিসাইক্লিক হচ্ছে একটা সাইকেল, কিন্তু সেখানে তোমার তোমার শুধু কার্বন থাকবে না। ধরো এখানে একটা অক্সিজেন থাকলো বা নাইট্রোজেন থাকলো, সেটাই হ্যাটারো হয়ে গেছে। দিস সাইকেল ইজ কল্ড হেটারোসাইক্লিক বিকজ দেয়ার আর মোর মলিকিউল দান কার্বন। তো তোমার কার্বনের থেকে বেশি মলিকিউল আছে। কার্বন মনে করো তিনটা আছে, একটা অক্সিজেন থাকবে, মানে মোর টাইপ অফ মলিকিউল এক্সেপ্ট কার্বন। কার্বন বাদ দিয়েও তোমার বিভিন্ন ধরনের মলিকিউল থাকবে। বুঝতে পারছো? যেমন ধরো এখানে একটা চিন্তা করো, এখানে অক্সিজেন আছে, তাহলে এটা কি যৌগ বলবা তুমি? হেটারোসাইক্লিক না কার্বোসাইক্লিক? হেটেরোসাইক্লিক। হেটারোসাইক্লিক। তাহলে হেটারোসাইক্লিকের মাঝখানে যারা আবার এরো এরোমা এই প্রপার্টিটা শো করবে, তাহলে সে তাদেরকে কি বলবো? হেটেরো অ্যারোমেটিক। হেটেরোসাইক্লিক। হ্যাঁ, হেটেরো অ্যারোমেটিক। তাহলে তাদেরকে বলবো হেটেরো
অ্যারোমেটিক। আর যারা এই অ্যারোমেটিক প্রপার্টিটা শো করবে না তাদেরকে আমরা বলবো আগের মতো হেটেরো অ্যালিসাইক্লিক। বুঝতে পারছো? ওটা যেমন কার্বো অ্যালিসাইক্লিক ছিল, এটা হবে হেটেরো অ্যালিসাইক্লিক। এটা হবে কি? হেটেরো অ্যালিসাইক্লিক। বুঝতে পারছো? হ্যাঁ, তো হেটেরো অ্যারোমেটিক কি? এরা হচ্ছে ওই যে কার্বো অ্যারোমেটিক কি ছিল, হাকের রুল ফলো করে না? থাকে রুল, এরকম হ্যাঁ। হেটেরো অ্যারোমেটিকও দে ফলো হাকেল রুল। HUCKLE, হাকেল রুল। তো তারাও হচ্ছে হাকেল রুল ফলো করে। তো একটা জিনিস মনে রাখবা, ইন্টারের বইয়ে বা ইন্টারমিডিয়েটে তোমাদের বাংলা হোক বা ইংরেজি ভার্সন যেটাই হোক, হেটেরো অ্যারোমেটিক যৌগ মোট 4টা। বুঝতে পারছো? মোট 4টা। এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, একটা ছন্দ দিয়ে মনে রাখতে। আবার একটা সহজ কথা হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখা যায়, সেটা হচ্ছে মনে রাখবো যে পাইরল, পিরিডিন, থায়োফিন আর ফিউরান। পাইরল, পিরিডিন, থায়োফিন আর ফিউরান, এই 4টা হচ্ছে তোমার হেটেরো অ্যারোমেটিক। এগুলো মুখস্থ, অনেকটা মুখস্থ করে ফেললে এই টাইপ বাদ দিয়ে বাকি সবগুলাই হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক। পাইরল, পাইরল। হ্যাঁ একটা হচ্ছে তোমার পাইরল, একটা হচ্ছে, পাইরল। আচ্ছা আমি লিখি একটু দাঁড়াও। এটা হচ্ছে একটা হচ্ছে পাইরল, PYRROL, পাইরল। আর একটা হচ্ছে পিরিডিন। পিডি। হুম, PYRIDIN, পাইরল, পিরিডিন। আরেকটা কি? থায়োফিন। আর আরেকটা হচ্ছে ফিউরান। এটা হচ্ছে থায়োফিন, লিখছো সবগুলা? হ্যাঁ। তো একটা হচ্ছে পাইরল, আর একটা হচ্ছে পিরিডিন, আর একটা হচ্ছে ফিউরাল। থায়োফিন, আর একটা হচ্ছে ফিউরান। ফিউরান, ফিউরান কম্পাউন্ড। ওয়েট, ফিউরানটা ফিউরান, FURAN, ফিউরান। তো এটা এভাবে বলবা, সেটা হচ্ছে একটা, এভাবে মনে রাখতে পারো, পাইরল, পিরিডিন। পাইরল, তো তোমাদের জন্য এভাবে মনে রাখতে পারো PPTF, PTF, এই চারটা PPTF। একটা হচ্ছে পাইরল, আচ্ছা একটা পাইরল। হচ্ছে পাইরল, আরেকটা হচ্ছে পিরিডিন, আরেকটা হচ্ছে থায়োফিন, আরেকটা হচ্ছে ফিউরন। ফিউরাল। PPTF, এই চারটা হচ্ছে আমরা হেটেরোভ্যারোমেটিক, মানে এইগুলা থেকে, এগুলো হচ্ছে তোমার সাইকেল, কিন্তু সেইগুলো সাইকেলের মধ্যে সবগুলা কার্বন না, অন্য কিছু আছে। এবং এখান থেকে তুমি অ্যারোমা পাচ্ছ, সুগন্ধ পাচ্ছ। এগুলাকে আমরা বলবো হেটেরোঅ্যারোমেটিক। কয়টা? 4টা। একটা হচ্ছে পাইরল, পিরিডিন, থায়োফিন, ফিউরান। বুঝতে পারছো? হ্যাঁ। তো এগুলো একটু আমরা চিত্র মনে রাখলে আর একটু অনেক সহজ হয়ে যায় বিষয়টা। এটা হচ্ছে তোমার, দাঁড়াও আমি চিত্র এঁকে দিচ্ছি, ফিগার গুলো বলে দিই। প্রথম হচ্ছে পাইরল লিখবা। তো পাইরলের ক্ষেত্রে সবগুলাই তো হ্যাটারো, তাই না? হ্যাটারো মানে কি? অন্য কিছু আছে, কার্বন বাদ দাও। প্রথমে আমরা পাইরল পড়ি। পাইরল, চার্জারটা প্লাগ করতে হবে। কি চার্জারটা প্লাগ করতে, এটা হচ্ছে পাইরল আর এটা হচ্ছে পিরিডিন। পাইরল আর এটা হচ্ছে পিরিডিন, এটা কি বললাম? থায়োফিন, আর একটা হচ্ছে ফিউরান, তাই না?
তো আমরা চারটা আঁকবো। প্রথমে পাইরল আঁকি। সবগুলাতে কার্বন চারটা চারটা করে। সবগুলাতে কার্বন কয়টা করে বলবা? চারটা করে, বুঝতে পারছো? চারটা চারটা করে। চারটা উদাহরণ কার্বন সবগুলা চারটা, একটা দুইটা তিনটা চারটা। পিরিডিনেও চারটা, একটা দুইটা তিনটা চারটা। থায়োফিনেও চারটা, একটা দুইটা তিনটা চারটা। আর ফিউরানেও চারটা, একটা দুইটা তিনটা চারটা। বুঝতে পারছো? হ্যাঁ, এবার পাইরল। যেহেতু এটা দেখো এগুলো সবগুলা কি হেটারো অ্যারোমেটিক পড়াইতেছি না? হেটেরো, হ্যাঁ। হেটারো তো আমরা এখানে শুধু কার্বন থাকবে? না, অন্য কিছু থাকতে পারে। অন্য কিছু থাকবে, থাকতে পারে কি, এখানে থাকবেই মাস, যেহেতু এটা হেটারো। তো কোনটাই কোন অন্য কিছু, মানে অন্য কোন অ্যাটম গুলা থাকবে? যেমন পাইরলে এক্সট্রা কোন অ্যাটম থাকবে? নাইট্রোজেন। দুইটা পি তেই নাইট্রোজেনটা এক্সট্রা থাকবে, পি তে দুইটা পি তেই নাইট্রোজেন এক্সট্রা থাকবে। তো এখানে নাইট্রোজেন দিয়ে দাও আর এখানে নাইট্রোজেন দিয়ে দাও। আচ্ছা। দেখো ফিউরানটা কি, থায়োফিনে মনে রাখবা টি এস, সালফারটা এক্সট্রা থাকে, এখানে সালফার দিয়ে দাও। আর ফিউরান, দেখো ফিউরান নাম উচ্চারণ করতে গেলে, আমি এভাবে মনে রাখতাম যে উচ্চারণ করতে গেলে কিন্তু ফিওরান, মানে ফিওরান, ও জিনিসটা আছে ফিউরানে। তো এখানে হচ্ছে অক্সিজেন আসবে। বুঝতে পারছো এক্সট্রা কোনগুলা? পিউরান, হ্যাঁ। তো এখন একটা জিনিস মনে রাখবা যে পিরিডিন। তো পিরিডিন আর পাইরল আর পিরিডিন, তাহলে দেখো দুটোই সেম টাইপের দেখতে হলো না? তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে পিরিডিনে এক্সট্রা একটা কার্বন থাকে, সেটা হচ্ছে উপরে, এখানে একটা কার্বন থাকে। এটাই হচ্ছে তাদের পার্থক্য। এই জিনিসটা কয়েকবার রাখতে হবে তোমাকে পার্সোনালি। তো পিরিডিনে এখানে কার্বন থাকে। এখন সবগুলোর মাঝে বন্ড দিয়ে দিলাম আমি, সবগুলোর মাঝে বন্ড দিয়ে দিছি, ঠিক আছে? হুম, এখন দিছি। আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো, এটুকু লিখছো? হ্যাঁ, এটা লিখছি। আচ্ছা এখন আমরা, আমাদের কাজ হচ্ছে সবগুলার এই পয়েন্টে, মানে রাইট এন্ড লেফটে দুইটা করে বন্ড দেওয়া। দেখো এখানে একটা বন্ড দিলাম, এখানে একটা বন্ড দিলাম। এটা পিরিডিনটা বাদ দিলাম, কারণ পিরিডিন তো একটু অন্যরকম, এটা তো পাঁচটা হয়ে গেছে, বাকি সরি ছয়টা হয়ে গেছে, বাকি সবগুলো তো পাঁচটা, তো এটা বাদ দিই। এখানে রাইট এন্ড লেফট একটা বন্ড দেন, বন্ড দাও। এটা হচ্ছে রাইট এন্ড লেফট একটা বন্ড দাও। দিছো? হ্যাঁ, দিছি। আচ্ছা বন্ড দিয়ে দাও, শেষ। তো এখন দেখো আমরা এখন জাস্ট হাত মিলাবো। দেখো নাইট্রোজেনের এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, এই কার্বনের তিনটা বন্ড হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন থাকে, তার মানে এই সাইডে একটা হাইড্রোজেন বসাও। আচ্ছা দেখো সবগুলোর হচ্ছে আমরা কি করছি, বন্ড দিয়ে দিছি, দুই পাশে রাইট এন্ড লেফটে একটা করে বন্ড দিয়ে দিছি। এখন জাস্ট আমরা হাইড্রোজেন বসাবো। এখন কার্বনের দেখো তিনটা হয়ে গেছে, হাইড্রোজেন বসাইছি। এই কার্বনের ক্ষেত্রে দেখো তিনটা হয়ে গেছে, একটা হাইড্রোজেন বসাইছি। এই কার্বনের তিনটা হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনের তিনটা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন। আর আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা হবে, হাত কয়টা বা টুজুনি কয়টা? চারটা না? তিনটা, তিনটা নাইট্রোজেনের তিনটা। তাহলে দেখো নাইট্রোজেনের এক দুই, আরেকটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বসাবা, এখানে একটা বন্ড হাইড্রোজেন। বুঝতে পারছো? আচ্ছা। সেম ভাবে হচ্ছে বাকিগুলা করো, যে তুমি কি বলো এটাকে, থায়োফিনের ক্ষেত্রে দেখো, থায়োফিনের হচ্ছে সালফার, থায়োফিনের ক্ষেত্রে সরি থায়োফিনের তো হচ্ছে সালফার এক্সট্রা অ্যাড হবে। কার্বন হচ্ছে তিনটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এক্ষেত্রে কার্বনের তিনটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আর সালফার তো আমরা দুজনই জানি কত, দুই হবে, চার হবে, অথবা ছয়, মানে 2 4 6। হ্যাঁ, তো টু তো আছেই, তাই না? টু আছে, আর লাগবে না, তাহলে এটা হয়ে গেছে। তো এখন ফিউরান, ফিউরানের ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আর অক্সিজেনের তো দুই থাকে, তাই না? তো এখানে তো আর দেওয়ার হ্যাঁ। দরকার নেই। এখন দেখো না, ইয়ার ক্ষেত্রে চিন্তা করো। তুমি না পিরিডিনের দিকে যাও। পিরিডিনে কি, একটা কার্বন উপরে আছে, সো এখানে তুমি যেটা শুরু করবা, এখানে শুরু করবা রাইট এন্ড লেফট থেকে শুরু করবা না, এখানে নাইট্রোজেনের যে কোনো একটা পাশে ডাবল বন্ড দিবা। হয় এই পাশে দিবা, না এই পাশে। তুমি কোন পাশে দিতে চাচ্ছ, রাইট না রাইট অর লেফট, কোনটাতে? রাইট। আচ্ছা ধরো রাইটে দিলাম, ঠিক আছে।
তাহলে নাইট্রোজেনের 3 হয়ে গেছে, নাইট্রোজেনের কিন্তু 3 থাকার কথা, 3 হয়ে গেছে। এখন এই কার্বনের দেখো 3 হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন। তো হাইড্রোজেন। না, সরি সরি, এখানে আগে এটা করবে না, আগে তুমি যেটা করবে সেটা হচ্ছে, ডাবল বন্ড দিবা। ধরো একটা এখানে ডাবল বন্ড দিছো, তাহলে একটা গ্যাপ দিয়া এখানে আবার ডাবল বন্ড দিবা, একটা গ্যাপ দিয়ে এখানে একটা ডাবল বন্ড দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? গ্যাপ গ্যাপ করে আগে হ্যাঁ। ডাবল বন্ড বসে দিবা, এরপর জাস্ট হাত মিলাবা। যেমন নাইট্রোজেনের কিন্তু 3টা হয়ে গেছে, এই কার্বনের এখানে একটা বসাও, এখানে এই কার্বনের এখানে একটা, এই কার্বনের এখানে একটা, এই কার্বনের এখানে একটা, এই কার্বনের এখানে একটা। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, clear। তাহলে এটা এটা হলো কি, আমরা এটা কি পড়লাম, এইগুলা এই যে 4টা পড়লাম, এই 4টা মুখস্থ করে ফেলবো। এই 4টা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক, ঠিক আছে? এই হেটেরো অ্যারোমেটিক এই বাদ দিয়া ধরো আমি এরকম একটা চিত্র আঁকলাম, সাপোজ আমি এরকম একটা চিত্র আঁকলাম, কার্বন কার্বন কার্বন। এই ক্ষেত্রে দেখো, এটা কি, এটা থেকে বুঝাই যাচ্ছে এটা কি ওই আমরা যে 4টা পড়ছি, পাইরল, পিরিডিন, থায়োফিন, ফিউরান, এই 4টার মতো দেখতে? না। তাহলে এটা তো হেটেরো অ্যারোমেটিক না। হ্যাঁ, অ্যারোমেটিক তাহলে না। এটা কি? হেটেরোসাইক্লিক। গুড, ধরে ফেলছো। তাহলে এখন আমরা হেটেরো অ্যালিসাইক্লিক যে কোনো একটা দিলেই তুমি পারবা না? হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তো এই যে এইটাই হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন, এই পুরাটাই হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন। এইটুকু বুঝলে জৈব যৌগের ক্লাসিফিকেশন শেষ তোমার। তো এখানে কোনো তোমার কোয়ারি আছে কোনো? এখন তো নাই, এখন তো বুঝছি। হ্যাঁ, আপাতত বুঝছি, ঠিক আছে। সো আমরা হ্যাঁ। এখন আরেকবার রিক্যাপ করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। জৈব যৌগ বুঝতে গেলে হোয়াট ইজ অ্যালিফেটিক, হোয়াট ইজ অ্যালিসাইক্লিক, ব্লা ব্লা সবকিছু মনে রাখতে হবে। একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এটা 2টা টাইপ, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন বা সাইক্লিক চেন। সাইক্লিক বলা যায় আর কি, যে সাইক্লিক কম্পাউন্ড। তো ক্লোজটা আবার স্যাচুরেটেড হবে, আনস্যাচুরেটেড হবে। আর সাইক্লিকটা কার্বো হবে, কার্বোসাইক্লিক, আর এটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক ও 2 টাইপস, হেটারোসাইক্লিক ও 2 টাইপস। কার্বোসাইক্লিক হবে কার্বো অ্যালিসাইক্লিক, কার্বো অ্যারোমেটিক। আর হেটারোসাইক্লিক ও 2 টাইপস হবে, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক, ঠিক আছে? হুম। তো তোমার কার্বো অ্যারোমেটিক গুলা কি বেনজিনের মতো, আর আদার দেন হচ্ছে সবগুলা কার্বো অ্যালিসাইক্লিক। এট দ্য সেম টাইম হেটারোসাইক্লিক এর ক্ষেত্রে হেটারো অ্যারোমেটিক গুলা হবে হচ্ছে পিপিটিএফ, পাইরল, পিরিডিন, থায়োফিন, ফিউরান। আদার দেন সবগুলা হবে হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। বুঝতে পারছো? অ্যালিসাইক্লিক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসিফিকেশন, তোমাদের বইয়ে এই ক্লাসিফিকেশন দেখবা, এইটাই আমি যেটা পড়াইছি সেটাই। তো ক্লাসিফিকেশন হচ্ছে মুখস্থ করার থেকে পার্টস পার্টস বুঝে বুঝে আগানো বেটার, তারা সবসময় মনে থাকবে আর কি, আই গেস। তো এখন আমরা চলো অন্য একটা টপিক পড়ানো শুরু করি। অন্য টপিক যেটা হচ্ছে উম আচ্ছা, এবার আসে হচ্ছে, আচ্ছা আমি কি আগাবো আরো? হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা। আমরা হ্যালো, হ্যাঁ। আচ্ছা তোমার এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে? এই পর্যন্ত তো আমি বুঝছি, আমার হলো এটা আমি মাথায় ঢুকাতে পারবো নাকি আল্লাহ জানে। আমি তো এখন বুঝছি, পরে মনে থাকবে কি না আল্লাহ জানে। তুমি জাস্ট চেহারা দেখে দেখে মানে তুমি কম্পাউন্ড থেকে তুমি আর দিকে যাবা আর কি, উল্টার দিকে যাবা, কিন্তু প্রথম কখনোই আহ, কোন একটা এটার উদাহরণ এটা এভাবে মনে রাখার দরকার নাই, উল্টা দিক থেকে মনে রাখার চেষ্টা করবা। ধরো সাপোজ এই একটা যৌগ আঁকছি, এই যৌগ কার্বন 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 কার্বন, তাহলে তুমি চিন্তা করবা এটা কি কার্বন। বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা সাইক্লিক যৌগ, শেষ, বুঝা হচ্ছে। হ্যাঁ। এখন চিন্তা করবো কার্বো অ্যালিসাইক্লিক না কার্বো অ্যারোমেটিক, অ্যারোমেটিক তো না, বেনজিনের মতো তো না, শেষ। তাহলে কার্বো হ্যাঁ। অ্যালিসাইক্লিক। তো অ্যালিসাইক্লিক এর মাঝখানে পরে চিন্তা করবা কি সম্পৃক্ত, স্যাচুরেটেড স্যাচুরেটেড, না আনস্যাচুরেটেড। unsaturated? হ্যাঁ, তো স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড। সো এইভাবে আস্তে আস্তে মনে মনে আগাবা, এভাবে হয়ে যাবে। তোমার জৈব যৌগটা একটু কঠিন, বুঝতে পারছো? তো এটা আসলে হ্যাঁ। হয়ে যাবে, আই গেস হয়ে যাবে, আস্তে আস্তে পড়ো। তো তোমাদের বই আর তারপরে একটা পড়া আছে হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক এই টপিকটা পড়া আছে, কার্যকরীমূলকটা কি দেখো।
ফাংশনাল গ্রুপ, বুঝতে পারছো? এরপরে টপিকটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তা হচ্ছে ফাংশনাল তোমার, হ্যাঁ, ফাংশনাল গ্রুপটা হচ্ছে কি, যেটা হচ্ছে মলিকিউলার ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল রিয়েকশনে তোমার মলিকিউলার ক্যারেক্টারিস্টিক্সটা শো করে, সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো আমরা হুম, না কিছু না। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ আজকে টপিকটা হচ্ছে, তো এই যে ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা সবগুলাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশনাল। ফাংশনাল গ্রুপটা কি? এই যে দেখো, তুমি একটা যৌগকে, এই একটা কম্পাউন্ড আমরা রাখি, এই কম্পাউন্ডটাকে কার্বন কার্বন কার্বন, এইটাকে অথবা কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন কার্বন, অথবা আরেকটা বলি কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন। এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। আমরা বুঝতে পারছি কেন? কেমনে বুঝতে পারছি? বুঝতে পারছি, দেখো আমরা ইয়া দিয়ে বুঝতে পারছি না, সিঙ্গেল বন্ড দিয়ে বুঝতে পারছি, ডাবল বন্ড, হ্যাঁ, ট্রিপল বন্ড ডাবল দিয়ে বুঝতে বন্ড পারছি না? ট্রিপল বন্ড। হ্যাঁ, তো এই জায়গাতে ফাংশনাল গ্রুপ গুলা কি? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তারাই তো ফাংশনটা ক্রিয়েট করছে, রাইট? ফাংশনাল গ্রুপ। হ্যাঁ তাহলে তোমার যে আহ, মানে যে যেটা তোমার জৈব যৌগের মাঝখানে যার উপস্থিতিতে তুমি ওইটার মানে ক্লাসটা ধরতে পারতেছো, সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। মানে হচ্ছে ফাংশনাল গ্রুপটা একটা সাবস্টিটিউয়েন্ট অথবা মানে সাবস্টিটিউয়েন্ট অর moiety in molecule that causes the molecule's characteristic chemical reaction। মানে তোমার কেমিক্যাল রিয়েকশনে মলিকিউলের ক্যারেক্টারিস্টিক্স যে গ্রুপের মাধ্যমে বুঝতেছো সেটাই ফাংশনাল গ্রুপ, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ফাংশনাল গ্রুপের আমরা ডেফিনিশনটা কিরকম লিখবো? Substituent or মলিকিউল moiety molecule that causes the molecule's characteristics in chemical reaction। বুঝতে পারছো? এরকম ফাংশনাল গ্রুপ, অসংখ্য ফাংশনাল গ্রুপ আছে। আহ এর মাঝখানে আমরা কয়েকটা আমরা জানি, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটার ফাংশনাল গ্রুপ আছে কিছু। যেমন আমরা পড়ি আস্তে আস্তে। ফাংশনাল গ্রুপের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমি অ্যালকেন দ্বারা চিন্তা করি, দেখো অ্যালকেনের গুলা একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে ফাংশনাল গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। ফাংশনাল গ্রুপের ক্যারেক্টারিস্টিক গুলোর মাঝখানে এক নাম্বার হচ্ছে তোমার, যেমন তুমি আগে ইয়াতে ইয়ে ধরি হচ্ছে অ্যালকেন দিয়ে চিন্তা করি, অ্যালকেনের মাঝখানে সিরিয়াল গুলা লিখি, প্রথম দেখো মিথেন লিখি, CH4, পরে হচ্ছে C2H6, C3H, কত হবে? এইচ এইট C4H10। C4H10 আর C5H12। 12। দেখো সবগুলোর মাঝখানে তোমার এটা এটা ক্যারেক্টারিস্টিক্স, কার ক্যারেক্টারিস্টিক্স পড়তেছি? সমগোত্রীয় শ্রেণী ক্যারেক্টারিস্টিক্স, মানে অ্যালকেনের। মানে আমরা কিন্তু আর অ্যালকেন কিন্তু ফাংশনাল গ্রুপ না, ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকেনের ভিতরে সিঙ্গেল বন্ডটা, তাই না? সিঙ্গেল বন্ড, হ্যাঁ। আর অ্যালকিন কি ফাংশনাল গ্রুপ? অ্যালকিন কি কখনো ফাংশনাল গ্রুপ হতে পারে? আর কি না। অ্যালকিন কিন্তু ফাংশনাল গ্রুপ না, অ্যালকিন ফাংশনাল গ্রুপ না। তো তার ফাংশনাল গ্রুপটা কি? ডাবল বন্ড। ডাবল বন্ড।
গুড, তাহলে তো মোটামুটি বুঝোই। তারপর হচ্ছে তোমার সেম ভাবে হচ্ছে তোমাদের বইয়ে সমগোত্রীয় শ্রেণীকে কি বলা আছে? হোমোলোগা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ না? হ্যাঁ, হোমোলোগাস দেখো, এই যে এই যে আমরা যেটা ক্যারেক্টারিস্টিক্স পড়তেছি সেটা হচ্ছে হোমোলোগাস। মানটা হয়েছে হ্যাঁ হয়েছে। সিরিজ। হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়তেছি, সেটা হচ্ছে তোমার এই যে অ্যালকেনের আন্ডারে দেখো সবগুলো সদস্য নাম আমি লিখছি, মোটামুটি সব না লিখি নাই, কয়েকটা লেখার চেষ্টা করছি। এই অ্যালকেন হচ্ছে তোমার, এই যে এখানে অ্যালকেন 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 অ্যালকেনের আন্ডারে এখানে দেখো প্রত্যেকটা এক একটা করে মেম্বার না? এই অ্যালকেনের আন্ডারে প্রত্যেকটা মেম্বার। তো এরা পরস্পর হচ্ছে হোমোলোগাস সিরিজের মেম্বার, মানে একই সিরিজের। হোমোলোগাস মানে, লোগাস মানে হচ্ছে অবস্থান, লোকেশন থেকে কথাটা আসে, আর হোমো মানে একই, মানে একই লোকেশনে এদের অবস্থান, মানে কি এদের ফাংশনাল গ্রুপটা একই রকম। সবগুলোর ফাংশনাল গ্রুপ কিন্তু সেম টাইপের না, একক বন্ধন, সিঙ্গেল বন্ড। তাহলে এরা হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস সিরিজ কি? হোমোলোগাস সিরিজের ভেতরে কমন একটা ফাংশনাল গ্রুপ থাকে, কিন্তু ফাংশনাল গ্রুপগুলো কিন্তু হোমোলোগাস সিরিজ না। যেমন এই ক্ষেত্রে অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজের আন্ডারে আমরা প্রত্যেকটা মেম্বার পাচ্ছি যাদের ফাংশনাল গ্রুপগুলো সেম থাকবে। তাহলে হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স থাকে, প্রথমে হচ্ছে তাদের সবগুলা সদস্যের এভরি মেম্বার হ্যাজ সেম ফাংশনাল গ্রুপ। বুঝতে পারছো? সেম ফাংশনাল গ্রুপ, সবার কিন্তু ফাংশনাল গ্রুপ সেম, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে তাদের একটা সাধারণ সংকেত থাকবে না, মানে জেনারেল একটা ফর্মুলা থাকতেছে সবার। যেমন অ্যালকেনের ক্ষেত্রে চিন্তা করো, CnH2n+2, এটা তাদের জেনারেল ফর্মুলা। হ্যাঁ, তাহলে হোমোলগাসের তো একটা জেনারেল ফর্মুলাও থাকতেছে, তো তাদের জেনারেল একটা ফর্মুলাও থাকতেছে, এটা একটা পয়েন্ট। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি? জেনারেল ফর্মুলা। এটা একটা গেল। 3 নাম্বার হচ্ছে দেখো তাদের দুইটা সদস্যের মাঝে, দুইটা মেম্বারের মাঝে মিথিলিন মূলকের পার্থক্য আছে। যেমন দেখো C5H12 আর C6H12, C6H14, তাদের মাঝখানে দেখো মাইনাস করো, মাইনাস করলে কি পাবা? CH2। PH2। CH2 না? হ্যাঁ, CH2 এই ক্ষেত্রে দেখো আগের আগের দুইটার মাইনাস করো, C4H10, এই ক্ষেত্রে দেখো CH2, এরকম একটা পার্থক্য পাবা। খেয়াল করছো CH2। প্রত্যেকটা এই দুইটার মাঝে হ্যাঁ, CH2 সবগুলো পাচ্ছ, সবগুলোর মাঝে হ্যাঁ, CH2 পার্থক্য পাচ্ছ। তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলোর মাঝে একটা হচ্ছে কি তাদের ফাংশনাল গ্রুপ গুলা সেম থাকবে, তো তাদের একটা জেনারেল ফর্মুলা থাকবে। আর হচ্ছে তাদের দুইটা সদস্য মানে দুইটা মেম্বারের মাঝখানে তাদের একটা ডিফারেন্স থাকবে, সেটা ডিফারেন্সটা হচ্ছে সেম টাইপের ঠিক। ডিফারেন্স থাকবে। ওই ডিফারেন্সটা হচ্ছে মিথিলিন মূলকের ডিফারেন্স থাকবে। মিথিলিন মূলক, এই যে CH2, এটা হচ্ছে মিথিলিন মূলক। দেখো কার্বনের তো 4টা হাত থাকে, দুইটা, তারপর দুইটা খালি আছে, এই যে মূলকটা এটাকে বলা হয় মিথিলিন। মিথিলিন। তো মিথিলিনের তাদের ডিফারেন্স থাকবে, তাহলে হচ্ছে তাদের মিথিলিন ডিফারেন্স থাকতেছে। বুঝতে পারছো? আর তাদের হ্যাঁ, আসলে প্রস্তুত, তাদের মানে তাদের যে ফরমেশন, যে প্যাটার্ন গুলো সেম থাকবে। যেমন কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে মিথেন তৈরি হয়, কয়েকটা কার্বনের সাথে কয়েকটা হাইড্রোজেন যুক্ত হলে ইথেন তৈরি হয়। তার মানে তাদের হচ্ছে সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। এটা তোমাদের বইয়ে কি লেখা আছে? জেনারেল কি ফরমেশন থিওরি, এরকম তোমাদের বই থাকার কথা। এটা আমার ইংরেজি ভার্সনের বইয়ের PDF-টা নামাতে হবে। তো তাদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, বুঝতে পারছো? মানে তাদের একটা মানে সবগুলা কি সেম ভাবে জেনারেল ফরমেশন জেনারেল ফরমেশন প্রসেস থাকবে, সবগুলাকে এক টাইপের তৈরি করা যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমার,
আরো আগাবো? আচ্ছা থাক তাহলে এটা। এই পর্যন্ত হচ্ছে নোট করে পড়ে ফেলবা, বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লিখ নিতে পারো।